হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার 1 বেঙ্গলি যে রয়েছে, সেখান থেকে নাট্য সাহিত্য যে তোমাদের সিলেবাসে রয়েছে, সেই নাট্য সাহিত্য থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছো। বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষ যে রয়েছে তার অবদান সম্পর্কে আজ আমি তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, বলেছে যে শুধু নাট্যকার নয়, অভিনেতা এবং মঞ্চ প্রযোজক হিসেবে গিরিশচন্দ্র ঘোষ নাট্য সাহিত্যের ইতিহাসে এক মাইলস্টোন। আমরা দেখব শুধুমাত্র নাট্যকার নয়, তিনি হচ্ছে অভিনেতা এবং তার সঙ্গে মঞ্চ প্রযোজক হিসেবে কিন্তু তিনি একজন ইতিহাসে কিন্তু তাকে আমরা মাইলস্টোন বলতে পারি। কি বলা হচ্ছে যে সাধারণ রঙ্গলয়ের সূচনা হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের হাত ধরেই। বলা হচ্ছে যে নাট্যশিল্প শুধুমাত্র উচ্চবিত্ত মানুষের জন্য নয়, তা সাধারণ মানুষের বিনোদনেরও সঙ্গী এবং নাটকে উচ্চবিত্তর অন্দরমহল থেকে সাধারণ মানুষের দরবারে উপস্থিত করাই তার কৃতিত্ব ছিল। মানে এই যে নাটক যে বিষয়টা রয়েছে, এটা শুধুমাত্র উচ্চবিত্ত মানুষের জন্য নয়, এটা যে সাধারণ মানুষেরও এটা সহযোগী, সেই বিষয়টাকেই কিন্তু তিনি খুব বড় করে তুলে ধরেছিলেন। তাই এখানে বলা হচ্ছে যে নাটকে উচ্চবিত্তের যে অন্দরমহল, সেখান থেকে সাধারণ মানুষের দরবারে কিন্তু তিনি উপস্থিত করার যে রয়েছে, সেটাই কিন্তু তার প্রধান কৃতিত্ব আমরা বলতে পারি। কি বলেছেন তিনি? প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে যে নাট্য সমালোচক অপরেশ মুখোপাধ্যায় তিনি বলেছেন, দেখো গিরিশচন্দ্র ঘোষ যে রয়েছে, তিনি যে সমস্ত নাটকগুলি লিখেছিলেন তার সম্পর্কে বলেছে। কি বলেছে? যে গিরিশচন্দ্র এদেশের নাট্যশালার প্রতিষ্ঠাতা করিয়াছিলেন, মানে তিনি অন্ন দ্বারা ইহার প্রাণ রক্ষা করিয়াছিলেন। বারবার স্বাস্থ্যকর আহার দিয়া ইহাকে পরিপুষ্ট করিয়াছিলেন, ইহার মজায় মজায় রস সঞ্চার করিয়া ইহাকে অন্নপূর্ণ করিয়া তুলিয়েছিলেন। মানে এই যে বাংলা নাটক সম্পর্কে যে তার ধারণা ছিল, সেই ধারণাটা কিন্তু তিনি এই লাইনটির মাধ্যমে ব্যক্ত করেছে। কি বলছে? আর এই জন্য গিরিশচন্দ্র ঘোষ, ফাদার অফ নেটিভ স্টেজ, ইহার খুড়ো জ্যাঠা আর কেউই কোনোদিন ছিল না। খুব সুন্দরভাবে কিন্তু তার সম্পর্কে এটা বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, কি বলছে তারপরে? যে গিরিশচন্দ্র যখন রঙ্গমঞ্চে প্রবেশ করেন তখন তার নাটকের শৈশব দশা। আমরা দেখব সেই যে বাংলা সাহিত্যের সমাজ ছিল, নাট্য সাহিত্যের সমাজ, তিনি যখন এই নাট্য সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন তখন এই নাট্য সাহিত্যের শৈশব দশা কিন্তু চলছিল নাটকের জগতে। ঠিক আছে, কি বলছে? রঙ্গমঞ্চের প্রয়োজনে যেমন তাকে নাটক লিখতে হয়েছিল, তেমনি মঞ্চের প্রয়োজন মেটাতে উপন্যাসকেও নাট্যরূপ তাকে দিতে হয়েছে। মানে তিনি নাটকগুলো যেমন রচনা করেছিলেন রঙ্গমঞ্চের জন্য, তেমনি সেই প্রয়োজনে তিনি কি করেছিলেন? বিভিন্ন উপন্যাসকে কিন্তু তিনি নাটক রূপও কিন্তু প্রদান করেছিলেন। কি বলেছে? যে সাধারণ রঙ্গালয়কে কেন্দ্র করে তখন বাংলা নাট্য সাহিত্যে জোয়ার এসেছে। বলা হচ্ছে যে নাট্যমোদী দর্শকের পিপাসা মেটাতে গিরিশচন্দ্র ঘোষকে যেন অবিরাম নাটক লিখে যেতে হয়েছে। আমরা দেখব এমন একটা সেই সমাজে তিনি গড়ে তুলেছিলেন নাটকগুলো, তাকে এই যে সাধারণ মানুষের যে পিপাসা, সেটা মেটাতে কিন্তু তাকে একের পর এক নাটক লিখে যেতে হয়েছে। তার নাটকগুলি এতই বিখ্যাত বা ফেমাস ছিল। কি বলা হচ্ছে? যে গিরিশচন্দ্রের নাট্যধারাকে নানা ভাগে ভাগ করা যেতে পারে। আমরা দেখব তিনি যে সমস্ত নাটকগুলি লিখেছিলেন, সেই নাটকগুলিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হচ্ছে। এই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে। আমরা দেখব তার নাটকগুলিকে কয়েকটি ভাগে বিভক্ত করা হচ্ছে। একটা রয়েছে, প্রথম রয়েছে পৌরাণিক নাটক, তারপরে রয়েছে ঐতিহাসিক নাটক, তারপরে রয়েছে গীতিনাট্য, তারপরে রয়েছে সামাজিক নাটক, তারপরে রয়েছে প্রহসন। ঠিক আছে, এইভাবে কয়েকটা ভাগে কিন্তু তার নাটকগুলিকে বিভক্ত করা হয়েছে। পৌরাণিক নাটকের মধ্যে রয়েছে অভিমন্যু বধ, রাবণ বধ, পাণ্ডবের অজ্ঞাতবাস, দক্ষযজ্ঞ, চৈতন্য নীলা, বিশ্বমঙ্গল। ঠিক আছে, এই সমস্ত নাটকগুলি কিন্তু রয়েছে পৌরাণিক নাটকে। তারপরে ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে আমরা দেখব কালাবাহার, সিরাজদৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি আর অশোক। এই সমস্ত কিন্তু তার ঐতিহাসিক নাটকগুলির মধ্যে ছিল। তারপরে আমরা দেখব সামাজিক নাটকগুলির মধ্যে রয়েছে প্রফুল্ল, তারপরে হারানিধি, মায়াবর্ষণ, বলিদান, শাস্তি কি শান্তি, এই সমস্ত সামাজিক নাটকগুলি কিন্তু তিনি লিখেছেন। তারপরে লাস্ট রয়েছে প্রহসন। এই নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে অবশ্যই। বলছে প্রহসনগুলি, যেই সমস্ত প্রহসন নাটকগুলি তিনি রচনা করেছিলেন সেগুলোর মধ্যে রয়েছে ভোটমঙ্গল, বেল্লিক বাজার,
তারপরে রয়েছে বড়দিনের বকশিস, সভ্যতার পান্ডা ও জैसा का तैसा, এই সমস্ত প্রহসন নাটকগুলি কিন্তু তিনি লিখেছেন। ঠিক আছে, আজ তার নাটক সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।